আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। এই অনুষ্ঠানে থাকে ব্যবসা বাণিজ্যের খবরের পাশাপাশি শেয়ার বাজার এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবরও আমরা তুলে ধরি এবং সেই তুলে ধরার পুরো আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আজকের পুরো সময়টিতে আপনাদের সাথে থাকবো আমি। আমরা যেই পরিস্থিতি দেখছি যে দেশ জুড়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচন এবং সংস্কার ইস্যুতে এক ধরনের টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনের যেই প্রভাব সেটি কিন্তু ভঙ্গুর যে অর্থনীতি সেখানেও পড়ছে। একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখব। রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট বাড়ছেই, নড়বড়ে অর্থনীতি পঙ্গু হচ্ছে আরও। শিল্প উদ্যোক্তারা বলছেন নির্বাচিত সরকার না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতিতে বড় ধরনের ধস নামার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন বিনিয়োগে আস্থা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, এতে স্থবির হয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ, বেড়েছে বেকারত্ব, প্রবৃদ্ধি হ্রাস, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন আর পুঁজিবাজারের অস্থিরতা, সব মিলে চাপে দেশের অর্থনীতি। সংকট আরও গভীর করে তুলছে নির্বাচন আর সংস্কার ইস্যু। এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধও স্পষ্ট। বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত ও ব্যবসায়ীরা। একটা দেশে যদি একই সাথে রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তার সাথে যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, তাহলে সে দেশে যদি কেউ চায়ও বিনিয়োগ করতে পারবে না। বিকজ আপনাকে যে পূর্ব শর্তগুলো আছে বিনিয়োগের, এগুলি তো আপনি পূরণ করতে পারছেন না। দেশের জিডিপির প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সবচেয়ে কম, মূল্যস্ফীতি 10% আশপাশে। সব মিলে অর্থনীতির উপর কালো মেঘের থাবা। উত্তরণের উপায় কি ভাবছেন ব্যবসায়ী নেতারা? একটা নির্বাচিত সরকার ছাড়া আমার জানা মতে এরকম দোদুল্যমান একটা ক্ষণিকের সরকারের পিরিয়ডে কখনই কোনো শিল্পপতি বিনিয়োগ করেছে বা করবে বলে আমার মনে হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তাড়াতাড়ি, যার মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। একটা ফার্ম ডেট দেওয়া উচিত যে অমুক তারিখে হচ্ছে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসে ইলেকশন করে দিয়ে গেছেন, একটা নিষ্কণ্টক ইলেকশন, এবং উনি আজকে ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরাও চাই ডক্টর ইউনূসের মতো একজন সুনামধন্য মানুষ দেখতে চাই যে উনি একটা গ্রেসফুল এক্সিট নিয়েছেন, সম্মানজনক বিদায় নিয়েছেন। উনি যদি লাজে গোবরে করে ফেলে, ওনার এই সম্মানটাও উনি ধরে রাখতে পারবেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024 সাল থেকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। বিনিয়োগ খরায় এই সংখ্যা বাড়ছেই। অন্তর্বর্তী সরকারের তার নিজের যে দক্ষতা, সেটুকু দিয়ে ছোটখাটো প্রশাসনিক সংস্কারগুলো করতেই হিমশিম খাচ্ছেন। সুতরাং সেই জায়গাটা থেকে উচিত হচ্ছে এই সংস্কারের উদ্যোগগুলোকে খুব দীর্ঘায়িত না করে নির্বাচনজনিত সীমিত সংখ্যক সংস্কারের কাজগুলো করে দ্রুত নির্বাচনে যাওয়া। বিশ্লেষকরা বলছেন রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। তাই রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থিতিশীল হবে, ততই কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশে বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী নীতি এবং একটি কার্যকরী ব্যবসায়িক সম্পর্ক অপরিহার্য। অন্যথায় বর্তমান স্থবিরতা আরও দীর্ঘ হতে পারে, সংকটে ফেলতে পারে দেশের শিল্প অর্থনীতির ভবিষ্যৎ। তাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ চায় অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার আমাদের নিয়মিত আয়োজন, আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণে যে বিষয়টি ঠিক করা হয়েছে, জাতীয় নির্বাচন কি অর্থনীতির চাকা সচলের জ্বালানি, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা তাকে স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। যারা মাহফুজ কবির, আমরা একটি প্রতিবেদন দেখলাম। আমরা প্রতিবেদনের শুরু থেকে যদি একটু শুরু করতে চাই, এক ধরনের যেই অর্থনৈতিক স্থবিরতা বলা চলে, নানাবিধ ইস্যুতে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব কিছু মিলেই ব্যাংকিং খাতের অচল অবস্থা, এটির
বলা চলে যে বিগত যে সরকার ছিল তাদের সময় থেকে এটি শুরু হয়েছে এবং তারপরে পট পরিবর্তন হয়েছে, নতুন সরকারের কাছে দায়িত্ব এসেছে। আপনি কি মনে করেন যে পূর্ববর্তী যে ধারাবাহিকতা সেটি আসলে বর্তমান সরকারের সময় বহন করতে হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে অর্থনীতি এই মুহূর্তে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলবো না যে আসলে অর্থনীতি পুরোপুরি গতি হারাচ্ছে, তবে যতটুকু গতি রয়েছে সেটি কিন্তু আসলে অর্থনীতির জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে আসলে প্রবৃদ্ধি প্রয়োজন, কিন্তু প্রবৃদ্ধিও কিন্তু প্রায় 2.5 দশকের মধ্যে সবচেয়ে কম, মানে যদি আমরা কোভিড এর কথা বাদ দিই, সেই সময়টা বাদ দিয়ে আসলে এরকম একটা প্রবৃদ্ধির মধ্যে আছি আমরা। তো আর এর পাশাপাশি যে বিনিয়োগের যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু অনেকেই হতাশা প্রকাশ করছেন। বিশেষ করে যখন বিনিয়োগ সম্মেলন হতো তখন কিন্তু অনেকেই আশা করছিলেন যে বিদেশ থেকে বড় বিনিয়োগের হয়তো ঘোষণা আসবে, কিন্তু সেটি কিন্তু এখনো হয়নি। শুধুমাত্র চাইনিজ একটা ডেলিগেশন তারা এসেছে বাংলাদেশে এবং তারা বিনিয়োগ করতে চায়, সেরকম একটা কিন্তু ইঙ্গিত দিয়েছে। তো এটি ছাড়া দেশি বিনিয়োগকারীরা অনেকটাই হতাশার মধ্যে আছেন এবং একই সঙ্গে যে জ্বালানির দাম বেড়ে গেছে বিনিয়োগ সম্মেলনের পরপরই, যার ফলে এই ব্যবসায়ীরা আরো চাপের মধ্যে আছেন। তো এখন এই যে পরিস্থিতি চলছে সেটা আমি মনে করি যে আসলে কিছু সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, মানে বিশেষ করে যে ব্যাংকিং খাতের সংস্কার সেটি আসলে দৃশ্যমান হচ্ছে। কিন্তু আসলে আমাদের আরেকটা বড় পুঁজির জায়গা ছিল পুঁজিবাজার, সেখানে কিন্তু তেমন কোনো সংস্কারই হচ্ছে না, বরং সেখানে আসলে যারা বিনিয়োগকারীদের আস্থা কিন্তু একটা তলানিতে চলে গেছে। তো এই অবস্থায় আসলে অর্থনীতিতে গতি ফেরানোর জন্য কিন্তু নতুন ধরনের উদ্যোগ প্রয়োজন, যেটা খুব দ্রুত হবে এবং ব্যবসায়ীরা তখন বুঝতে পারবেন যে না, এখন বিনিয়োগের পরিবেশ আছে বা বিনিয়োগ করার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ব্যবসায়ীরা আস্থা পাচ্ছেন না। তো এটাই হলো সবচেয়ে বড় সমস্যা এবং এটার কারণেই বিনিয়োগের চাকা ঘুরছে না, অর্থনৈতিক প্রবৃদ্ধিও কিন্তু বেগবান হচ্ছে না। মাহফুজ কবির, আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বারবার শুনছিলাম যে নির্বাচিত সরকার মানেই হচ্ছে যে বলা চলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পথ চলার মাধ্যমে একটি রাজনৈতিক দল আসলে ক্ষমতায় আসবেন। পূর্ববর্তী যে সরকার ছিলেন তারাও তো একটি রাজনৈতিক দলই ছিলেন, তাদের সময় আসলে যেই স্থবিরতা বা ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাহলে সেই পরিস্থিতিটি কেন? হ্যাঁ, না, আগে যেটি হয়েছিল সেটি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাংকের উপরে অত্যাচার চলছিল, মানে এই যে খেলাপি ঋণে একটা বিরাট বোঝা তৈরি হয়েছিল এবং অনেক কেলেঙ্কারি কিন্তু আমরা দেখেছি, হলমার্ক থেকে শুরু করে অনেকগুলো বড় বড় কেলেঙ্কারি, পিকে হালদার, সেগুলোর কিন্তু কোনো বিচার হয়নি এবং সব মিলিয়ে কিন্তু আসলে ওই অর্থগুলো উদ্ধার করা যায়নি এবং এই খেলাপি ঋণের পাহাড় জমে উঠেছে। এর পাশাপাশি অর্থ পাচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম আগের সরকারের সময়ে যে আসলে এই ব্যাংকিং খাতে একটা শক্তিশালী কমিশন তৈরি করা হোক। এখনো কিন্তু সেরকম কোনো কমিশন তৈরি করা হয়নি, যদিও একটা টাস্ক ফোর্স হয়েছে। আর পুরো ব্যাংক খাতটা ঘুরে দাঁড়াচ্ছে, এটা ঠিক যে এখানে শৃঙ্খলা ফিরে আসছে এবং এই মুহূর্তে বড় আকারে যে অর্থ পাচার সেগুলো কিন্তু বন্ধ আছে। মানে ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ টাকা নিয়ে যেয়ে থাকে সেগুলো তো আসলে অনেক সময় ধরার উপায় থাকে না। তো সব মিলিয়ে কিছু শৃঙ্খলা ফিরে আসছে ব্যাংকিং খাতে, কিন্তু এখনো এই এলসির প্রক্রিয়াটা কিন্তু অনেক জায়গাতে স্ট্রিনজেন্ট আছে। অনেক সময় ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এই যে ব্যাক টু ব্যাক এলসি, সেখানে অনেকেই হয়তো সমস্যার মুখোমুখি হচ্ছেন। তো এরকম একটা পরিস্থিতি আছে, কিন্তু ব্যাংকিং খাতে সময় লাগবে, এখন আর 2-3 বছর সময় লাগবে মোটামুটি একটা সুস্থ ধারা ফিরে আসতে। তো এত দ্রুত আসলে এটা চিন্তা করলে হবে না। কিন্তু অন্য জায়গায় যদি আমরা ধরি যে পুঁজিবাজারের কে একটা চাঙ্গা করার একটা বড় সুযোগ ছিল এই সরকারের হাতে, কিন্তু সেই সুযোগটা কিন্তু আসলে এখন পর্যন্ত কাজে লাগানো হয়নি। তো শুধুমাত্র একটা টাস্ক ফোর্সের কিছু রিপোর্ট আছে বা কিছু হয়তো সুপারিশ আছে, সেগুলো নিয়েই এখনো পর্যন্ত হয়তো সিদ্ধান্তহীনতার মধ্যে আছে সরকার। তার মনে করি যে এটাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। আর একই সঙ্গে যে ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে নিয়ে আসা, তো সেটার জন্য যে আলাপ আলোচনা, সেটাও কিন্তু আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। 2-1টা আলোচনা হয়েছে বাজেটের আগে, কিন্তু সার্বিকভাবে তাদের কাছ থেকে আসলে ওপিনিয়ন নিয়ে যে আসলে কি করা যায় সেই কাজগুলো করা এবং যত দ্রুত সম্ভব করা, তো সেটা করতে পারলে হয়তো অর্থনীতিতে কিছুটা গতি ফিরে আসতো। আর অর্থনীতিতে গতি ফিরে আসলে কিন্তু ওই যে কর্মসংস্থান তৈরি হবে, বিনিয়োগ বাড়বে এবং একটা আস্থার জায়গাটা তৈরি হবে। এখন নির্বাচন হলেই যে আসলে পুরো পরিস্থিতি ঠিক হয়ে যাবে বিষয় এরকম নয়, তবে ব্যবসায়ীরা কিন্তু আসলে এখন চিন্তা করছেন যে না, এখন যে অবস্থা আছে সেটার চাইতে হয়তো একটা ভালো অবস্থা তৈরি হতে পারে। এবং একই সঙ্গে যে আসলে এই নির্বাচিত সরকারের সঙ্গে অনেক সময় দেখা যায় কি যে এই ব্যবসায়ীদের একটা ভালো সম্পর্ক থাকে, বিশেষ করে যে আমরা অতীতে দেখেছি যে প্রায় 60% এমপি কিন্তু ব্যবসায়ীদের মধ্যে থেকে আসছেন, তারাই আসলে মন্ত্রী হচ্ছেন, তারাই স্থানীয় সরকারের নেতা হচ্ছেন। তো এই সব মিলিয়ে তারা পুরো ক্ষমতার মধ্যে থাকেন এবং তারা কিন্তু তখন ব্যবসার পরিবেশকে উন্নত করার জন্য তখন নানান করে উদ্যোগ নিতে পারেন। তো এই বিষয়গুলো আছে। তো আমি মনে করি যে হ্যাঁ, একটা ইতিবাচক সম্পর্ক হয়তো আছে, কিন্তু এখন যে সংস্কারগুলো হচ্ছে সেটা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা আরো কিছুটা হতাশার মধ্যে চলে যাবেন এবং এই জ্বালানির দাম নিয়ে বিভিন্ন কারণে তারা কিন্তু এখনো খুব একটা ভরসা পাচ্ছেন না।
জি, ডক্টর মাহফুজ কবির, আপনি যে সংস্কারগুলোর কথা বলছেন, যে এছাড়াও ব্যবসায়ী উদ্যোক্তারা যে সংস্কারের বিষয়ে তাদের যে মতামত, সবকিছু মিলে যদি বলা হয় যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি তাদের কথা অনুযায়ী রূপরেখা তৈরি করে দিয়ে যান, তাহলে পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন তাদের উপর তো দায়িত্ব বর্তাবে এই সংস্কার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে আসলে কিভাবে ব্যবসায়ী বা উদ্যোক্তা বিনিয়োগকারীরা রাজনৈতিক দলের উপর ভরসা করবে, কিভাবে? তখনও তো তাদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আসলে অর্থনৈতিক খাতে তিনটি সংস্কারের জায়গা। একটি হলো যে পুঁজিবাজারের সংস্কার, আরেকটা হচ্ছে ব্যাংকিং খাতের সংস্কার, এবং আর তৃতীয় জায়গাটা হচ্ছে যে উন্নয়ন অগ্রাধিকারের ক্ষেত্রে সংস্কার। তো উন্নয়ন অগ্রাধিকারের ক্ষেত্রে সংস্কারের কিছু কিছু কাজ এবার হয়েছে, যে বাজেট যে একটা বড় জায়গা, বিশেষ করে যে এডিপি প্রণয়ন, তো সেই জায়গাতে আমরা কিছুটা হয়তো এটার ইঙ্গিত পেয়েছি, কিন্তু পুরোপুরি যে এই টাস্কফোর্সের রিপোর্টটা কিন্তু বাস্তবায়িত হয়নি এখনো পর্যন্ত, এটা অনেক সময় লাগবে। আর একই সঙ্গে যে ব্যাংকিং খাতে সংস্কারের জন্য কিন্তু কোনো আলাদা কোনো কমিশন হয়ে টাস্কফোর্স হয়েছে, কিন্তু মূল কাজটি করছে বাংলাদেশ ব্যাংক। তো আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু সংস্কারের একটা পার্টি। ওইখান থেকে কিন্তু অনেক আসলে মনিটরিং এর অভাবে বা তাদের গাফিলতির কারণে অনেক বড় বড় কিন্তু কেলেঙ্কারি হয়েছে ব্যাংক খাতগুলোতে। ব্যাংক খাতগুলো দুর্বল হয়ে গেছে একেবারে বাংলাদেশ ব্যাংকের নাকের ডগার দিয়ে। তো এটি কিন্তু আমরা অতীতে দেখেছি। তার মানে হলো যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটা বড় সংস্কারের প্রয়োজন ছিল, সেই কাজটি কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক করেনি। তো সুতরাং একটা যদি শক্তিশালী কমিশন হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া যেত বা অন্তত কিছু সুপারিশ করা যেত যে বাংলাদেশ ব্যাংকের জন্য কি কি সংস্কার লাগবে এবং সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক সেই জায়গাতে কি কি সংস্কার লাগবে। তো এই জায়গাতে একটা বড় দুর্বলতা রয়েছে আমাদের এই মুহূর্তে। তো সুতরাং এই যে তিনটি জায়গা, এই তিনটি জায়গাতে সংস্কার করতে অনেক সময় লাগবে, এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে এই সরকার হয়তো তার মেয়াদের মধ্যে এটা করতে পারবে না। তো সুতরাং অনেকগুলো দায়িত্ব আসলে পরবর্তী সরকারের কাছে দিয়ে যেতে হবে, এবং আমি মনে করি যে অর্থনৈতিক স্বার্থে পরবর্তী নির্বাচিত সরকারও এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আসলে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে। এবং তারাও কিন্তু অনেকটা ভুক্তভোগী গত সময়গুলোতে, কিন্তু এই মুহূর্তে যারা হয়তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, তারাও আসলে পূর্ববর্তী যে সমস্ত অনিয়মগুলো হয়েছে অর্থনৈতিক বিভিন্ন খাতে, তো সেটার ক্ষেত্রে তারা ভুক্তভোগী হয়েছে। তা আমি মনে করি যে তারা তাদের নিজেদের কথা চিন্তা করেই কিন্তু তখন এই সংস্কার কাজগুলো করবেন। জি, ডক্টর মাহফুজ কবির, যদি বলা হয়ে থাকে যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা ফিরে আসবে, তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আছে, তারা যখন দায়িত্ব পালন করছে রাষ্ট্রের, তারা বেশ কিছু তাদের দাবি অনুযায়ী ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। আপনি বললেন যে ব্যাংকিং খাতের কিছু সংস্কার কাজ চেষ্টা চলছে। এমন পরিস্থিতি আসলে অন্তর্বর্তীকালীন দায়িত্বে যারা থাকেন তাদের প্রতি আসলে কি কারণে আসলে আস্থা আসে না? মূল প্রশ্নটি হচ্ছে আসলে ডক্টর মাহফুজ কবির, রাজনীতি এবং অর্থনীতি কোন জায়গাটিতে আসলে সম্পৃক্ত? কেন অন্তর্বর্তীকালীন সরকারগুলোর উপরে আসলে ভরসা আসে না? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার একটু যদি কম্পোজিশনটা দেখেন তাহলে বুঝবেন যে এখানে যারা আছেন তারা কিন্তু মূলত এক্সপার্ট, এবং কিছু কিছু আছেন তারা অ্যাক্টিভিস্ট। তো এবং তাদের সঙ্গে কিন্তু যে বৃহত্তর জনগণের যে সংযোগ, সেটা কিন্তু রাজনীতিবিদরা যেভাবে করে থাকেন তো সেভাবে কিন্তু হয় না, এবং এটা আসলে হওয়ার কথা প্রত্যাশা করাও ঠিক হবে না। তো সুতরাং তারা কাজ করেন খুবই সীমিত পরিসরে, এবং তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে যে একটা ভাষা গড়ে ওঠে, যে সংযোগটা রাজনীতিবিদদের গড়ে ওঠে, সেটা কিন্তু তাদের নেই, মানে এই অন্তর্বর্তী সরকারের নেই। সুতরাং আমি বলবো না যে এই অন্তর্বর্তী সরকারের যে এখন যে সীমাবদ্ধতা রয়েছে সেটা আসলে ক্ষতিকর, বরং আমি মনে করি যে তারা যে কাজগুলো করছেন অল্প সময়ের ভিতরে অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন, এবং অনেক সময় তারা আসলে সময় দিতে পারছেন না এই আলাপ আলোচনার জন্য। আমি মনে করি যে তারা যতই ব্যস্ত থাকুক না কেন, তারা যদি এই সময়ের মধ্যে গত 9-10 মাসে ব্যবসায়ীদের সঙ্গে অনেক সভা যদি করতেন বা তাদের সঙ্গে ইন্টারাকশন গুলো করতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যবসায়ীরা অনেকটা আস্থা পেতেন। এই মুহূর্তে ব্যবসায়ীরা অনেকটা কিন্তু ধোঁয়াশার মধ্যে আছেন যে কি হচ্ছে, কি হবে, কোন সংস্কার, তার প্রভাবটা কি হবে, অস্থিরতা আছে, তারপরে যে আন্দোলন হচ্ছে, এইগুলো নিয়ে তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেন, কিন্তু তাদের এই কথাগুলো কিন্তু বা তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এই বা খুব দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে পারেন না ঊর্ধ্বতন মহলে। এটা একটা সমস্যা তৈরি হয়। হ্যাঁ, ব্যবসায়ীদের মধ্যে থেকে বর্তমানে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, কিন্তু তারও অনেক সীমাবদ্ধতা আছে, তাকে অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সব মিলে আমি মনে করি যে আসলে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যে একটা, আমি বলবো যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং এটা আসলে দূরত্ব তৈরি হয়েছে যে সরকারের যে সদিচ্ছার অভাব রয়েছে বিষয়টা এরকম না, বরং সরকারের যে এত কাজের চাপ সেটার কারণেই আসলে এই ইন্টারাকশন গুলো হচ্ছে না। তার মনে করি যে যদি আসলে ইন্টারাকশন গুলো বাড়ানো যায়, তাহলে কিন্তু তখন এই মত বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের জন্য একটা সুযোগ তৈরি হবে, ক্ষেত্র তৈরি হবে।
সেভাবে করে আসলে এই বিনিয়োগের জায়গা, ব্যবসা, নিজের পরিস্থিতি উন্নত করার যে একটা উদ্যোগ, সেগুলো হয়তো নেওয়া সম্ভব হবে। যে যোগাযোগের কথা বললেন, সম্পর্ক উন্নয়ন বা আলোচনার কথা বললেন, আমরা দেখলাম যে একটি বড় ধরনের সামিট হয়ে গিয়েছিল বাংলাদেশে কিছুদিন আগেই। তো সেই সামিটের মধ্য দিয়েও তো আসলে যে পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের ব্যবসায়ের যে পরিবেশ, সব কিছু মিলে বা সরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই পরিবেশের ব্যাপারে জানানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হয়েছে, এবং ব্যবসায়ীরা, দেশীয় উদ্যোক্তা যারা, তাদের সাথেও কিন্তু এক ধরনের আলোচনা স্বল্প পরিসরে হয়েছে। তবুও আসলে কি কারণে হচ্ছে না? আপনি জ্বালানির ইস্যু যেটি বলছেন সেটির প্রসঙ্গে জানতে চাই যে উদ্যোক্তাদের পক্ষ থেকে জ্বালানির দামের বা অব্যাহত যে সংযোগ সেটির সরবরাহ, এটির একটি অভাবের কথা বলা হচ্ছে, যার প্রেক্ষিতে কিন্তু জ্বালানি উপদেষ্টা নিজেও পরিদর্শনে গিয়েছিলেন সাভার, গাজীপুরে। তিনি দাবি করছেন যে এখন পর্যন্ত জ্বালানির তারা সরবরাহ নিশ্চিত করবেন এই শিল্প যে কারখানাগুলো রয়েছে সেখানে। সার্বিকভাবে পরিস্থিতি একদিকে কিন্তু মনে হচ্ছে যে সরকার উদ্যোক্তাদের জন্য আন্তরিক, তবুও আসলে উদ্যোক্তারা কেন ভরসা আনছেন না? হ্যাঁ, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে এই বিনিয়োগ সম্মেলন যেটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকে প্রজেকশন করার জন্য হয়েছে। মানে বাংলাদেশের কি কি সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগ করলে আসলে কি কি ধরনের সুবিধা পাওয়া যাবে এবং তরুণ উদ্যোক্তা তৈরির জন্য আসলে কি কি কাজ করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সেশনে আলাপ আলোচনা হয়েছে। তার মনে করি যে এটা আসলে বাংলাদেশের ভেতরের যারা ব্যবসায়ী, তাদের সঙ্গে সরকারের কোনো ইন্টারাকশন নয়, বরং এটা একটা ফর্মাল সেমিনারের মতো হয়েছে। তো এখান থেকে কিন্তু আসলে এই সমস্যাগুলো কি রয়েছে এবং কিভাবে সমাধান করা যাবে, সেগুলো নিয়ে কিন্তু আসলে কোনো রকমের দিক নির্দেশনা সেভাবে আসেনি। বরং যেটা হতে পারতো সেটা হলো যে প্রতি সপ্তাহে না হলে অন্তত 15 দিন পর পর ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা, মানে একেবারে যে ঘরোয়া পরিবেশে আলোচনা করলে তখন কিন্তু মানে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা যেত, সমাধানের পথ তৈরি করা যেত। সেটা একটা দিক। তো আমি মনে করি যে এখনো সুযোগ আছে, এখনো এই জিনিসগুলো করা যায়। আর যে জ্বালানির যে সমস্যা, সেটা কিন্তু ঠিক বিনিয়োগ সম্মেলনের পরপরই এই জ্বালানির দাম অনেকখানি বেড়ে গেল। এখন এমনিতে অনেক ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তাদের কারখানায় সংযোগ দেওয়া হচ্ছে না। অনেকদিন আগে আসলে অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো মিটারও স্থাপন করা হয়েছে, কিন্তু দিনের পর দিন সেগুলো ঝুলে রাখা হয়েছে। আর যে কারখানাগুলোতে আসলে গ্যাস দেওয়া হচ্ছে, তো সেখানেও গ্যাসের পর্যাপ্ত পরিমাণে প্রেসার নেই এবং অনেক জায়গাতে কিন্তু এই গ্যাসের অভাব আছে। তো এই অভিযোগগুলো যখন করছেন যারা, এখন তারা তো নিশ্চয়ই এই সমস্যা জেনেই এটা করছেন। তো এগুলো সমাধানের জন্য যদি আসলে মাননীয় উপদেষ্টাকে সেই কারখানাগুলোতে যেতে হয়, তাহলে কিন্তু সেটা আমি মনে করি যে পুরো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। এখানে আসলে তিতাসের পক্ষ থেকেই আসলে পরিষ্কার করার জন্য তাদের প্রতিনিধি যাওয়া দরকার ছিল। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে কতগুলো জায়গাতে আসলে সরকারকে মানে বিশেষ করে উপদেষ্টা পরিষদের ইনভলভমেন্ট না হলেও হয়। তো সেই জায়গাতে যদি উপদেষ্টাকেই যেতে হয়, তাহলে আমি মনে করি যে এটা একটা সত্যি সত্যি এখানে কোনো সমস্যা আছে। তার মনে করি যে যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে সরাসরি আলাপ আলোচনা করা দরকার এবং সেই স্পেসটা তৈরি করা দরকার। তো সেই জায়গাতে আমি মনে করি যে সরকার হয়তো মনোযোগ দেবেন, এবং যেহেতু বাজেটটা হয়ে গেছে, এখন কিন্তু কিছুটা সময় আছে যে সময় আলাপ আলোচনা করা যায় এবং সেই বিষয়ে নীতি নির্ধারণ করার যথেষ্ট পরিমাণে স্কোপ আছে। আমরা একবার সরকারের পক্ষ থেকে জানলাম ডিসেম্বর থেকে জুন, তারপর কুরবানির ঈদের আগে আমরা আবার শুনলাম এপ্রিলের প্রথম সপ্তাহে। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার এই নির্বাচনের সময়সীমা নিয়েও কিন্তু নিজেদের মধ্যেই সরকারের সাথে তারা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। আবার পাশাপাশি যদি আমরা পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর তথ্যের দিকে তাকাই, বেকারত্বের পরিমাণ কিন্তু কম বেশি প্রায় 27 লাখ হয়ে গিয়েছে, যার মূল কারণ আসলে আপনারাও ভালো জানেন যে বিনিয়োগ খরাও চলছে। সবকিছু মিলে আপনার কি মনে হয় যে কত দ্রুত আসলে নির্বাচন হওয়া উচিত? হ্যাঁ, না, অর্থনীতির যে পরিস্থিতি এখন আছে সেটা কিন্তু এখন সবাই স্বীকার করছেন যে এখন খুব একটা গতি পাচ্ছে না অর্থনীতি। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে উপাত্ত, সেটাও আসলে অনেকেই বলছেন যে আসলে পরিস্থিতি হয়তো সেরকমই, হয়তো পরিস্থিতি আরেকটু খারাপও হয়ে থাকতে পারে। তো বিশ্বব্যাংক আবার বলছে যে নতুন করে 30 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। বেকারত্ব নতুন করে তৈরি হতে পারে। এখন কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব, এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, সেটা ভাঙার জন্য আমি মনে করি যে শুধুমাত্র নির্বাচনই যথেষ্ট, বিষয়টা এরকম নয়। সংস্কারগুলো চালাতে হবে এবং একই সঙ্গে যে ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে নিয়ে এসে বিনিয়োগটা ত্বরান্বিত করা, এটা একটা বিষয়। আর নির্বাচন নিয়ে আসলে বিভিন্ন ধরনের মত আছে এবং সেখানে সংস্কার করতে হবে এবং সংস্কার হয়তো চলে যাবে যদি নির্বাচনটা দ্রুত হয়ে যায়। তো সেই বিষয়গুলো আছে। আবার প্রতিষ্ঠানগুলো সংস্কারও প্রয়োজন। এটাও সত্যি যে একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা দরকার বা যে ধরনের সংস্কার দরকার, সেগুলোও হয়তো করতে কিছুটা সময় লাগতে পারে। তবে একই সঙ্গে এটাও সত্য যে আসলে এই যে
বিভিন্ন সময় দেখা গেছে বা আসলে অনেকেই বলছেন যে এই ব্যবসায়ীদের সঙ্গে মানে দেশের ভিতরে ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি ব্যবসায়ীদের বা বিনিয়োগকারীদের একটা সংযোগ থাকে, আলাপ আলোচনা হয়। তো হয়তো ব্যবসায়ীদের মধ্যে থেকে বলা হয় যে না আসলে এই মুহূর্তে পরিবেশ এরকম নেই ব্যবসা করার মতো, এই কারণে হয়তো বিদেশি বিনিয়োগগুলো আসছে না। আমি মনে করি যে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচনটা খুবই জরুরি, এবং সেটার জন্য যদি ভালো সংস্কার মানে অন্তত জরুরি সংস্কারগুলো যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে নির্বাচন তাড়াতাড়ি করা সম্ভব। এবং এর পাশাপাশি আসলে আমার মনে হয় যে ভিতরে কিন্তু অনেক রেজিস্ট্যান্সও আছে। তো অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো বাইরে থেকে জানি না, তো সরকার হয়তো সেই জিনিসগুলো ডিল করছে। আমি মনে করি যে এই বিষয়ে আরো আলাপ আলোচনা দরকার, এবং আসলে বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে যদি সরকারের একটা মতভেদ থাকে নির্বাচনের সময়সূচি নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তখন সেটা ভালো একটা বার্তা জানা জনগণের কাছে। আমি মনে করি যে আলাপ আলোচনা করে একটা হয়তো তারিখ বা সময়সূচি দেওয়া হয়েছে যে এপ্রিলের প্রথম অর্ধে হবে এটা, কিন্তু এরপরে আলাপ আলোচনার সুযোগ রয়েছে। যত ডাইভার্সনেস কম হবে ততই কিন্তু ব্যবসায়ীরাও তখন একটু স্বস্তি পাবেন যে এখন কোনো বিরোধ নেই বা কোনো সমস্যা নেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর। তো সেরকম একটা কনভার্জেন্সের জায়গাতে যাওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো, এবং এই নির্বাচনের সময়সূচি নিয়ে মতবিরোধ কম রেখে যদি অর্থনীতির অন্যান্য সমস্যার সমাধানে আমরা মনোযোগী দেই, তাহলে আমি মনে করি যে সেটা দেশের অর্থনীতির জন্য এবং জনগণের জন্য মঙ্গলজনক। জি, ডক্টর মাহফুজ কবির, আমার শেষ প্রশ্ন খুব সংক্ষেপে জানতে চাই, এই যে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নীতি সহজীকরণ এবং দুর্নীতি দূরীকরণ নানাবিধ যে কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চলছে, তার একটি বড় ধরনের ধাক্কা হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু এনবিআর সংস্কার কাজ করতে গিয়ে কিন্তু সরকারের একটি বড় ধরনের প্রভাব দেখতে পেয়েছে। এই ধরনের বাধাগুলো আসলে কাটানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কি আদৌ সম্ভব? হ্যাঁ, আমি আসলে সেই বিষয়টা ইঙ্গিত করছিলাম। এদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই সংস্কার নিয়ে কিন্তু বড় রকমের রেজিস্ট্যান্স আছে এবং ভেতরে অনেক সমস্যা চলছে, সেটার খবর হয়তো আমরা জানি না। তো সুতরাং এই সংস্কার শুধুমাত্র কয়েকটা আইন করে দিলেই, অধ্যাদেশ করে দিলে যে জিনিসটা হয়ে যাবে বিষয়টা এরকম নয়। তার ভেতরে অনেক আলাপ আলোচনা কাজ করতে হয়। তো এই কাজগুলো হয়তো সরকার করছে। তো এই কারণে আমি মনে করি যে সময় হয়তো কিছুটা লাগবে, কিন্তু একই সঙ্গে যেন অনেক বেশি সময় না লাগে, সেটাই আসলে জনগণ চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে। তো এইটাই একটা চিন্তার বিষয় যে আমাদের যে সংস্কারগুলো আমরা করব, জরুরি সংস্কারগুলো করব, তো সেগুলো রেজিস্ট্যান্স গুলো কি, সেগুলোতে রিস্ক কি কি আছে, সেগুলো দেখতে হবে আমাদের। এনবিআর এর সংস্কার নিয়ে যে অভিজ্ঞতাটা আমাদের হলো, সেটা কিন্তু অত্যন্ত তিক্ত একটা অভিজ্ঞতা, এখনো সমস্যার সমাধান হয়নি কিন্তু। এবং একই সঙ্গে আবার এই যে চাকরি আইন, সেটা নিয়ে যে একটা অধ্যাদেশ হলো, তো সেটা নিয়ে একটা জটিলতা আছে এবং সেটা নিয়ে কিন্তু এখন আন্দোলন চলছে। তো সুতরাং আবার নতুন করে কোনো সংস্কার বা অধ্যাদেশ হলে আবার কি হবে সমস্যা, তখন আবার অচল হয়ে যেতে পারে কিনা সেই সংশ্লিষ্ট খাত, তো সেগুলোর অনেক ঝুঁকি আছে। তা আমি মনে করি যে এখনো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এবং নির্বাচন বা একটা নির্বাচনের একটা গ্রহণযোগ্য তারিখ তৈরি করা, ঘোষণা করা, সেটাও কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ। নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা, সেগুলো একটা চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকারকে যেতে হচ্ছে, যেগুলো হয়তো পুরোপুরি আমরা জানি না। তো সুতরাং মনে করি যে এই ক্ষেত্রে যে সংস্কারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলো যেগুলো আছে, সেগুলোর বিষয়েও জনগণকে আমার মনে হয় যে নিয়মিতভাবে জানানোটা সবচেয়ে ভালো হয়তো একটা কাজ হবে সরকারের জন্য। তাহলে সেক্ষেত্রে জনগণও জানতে পারবেন, ব্যবসায়ীরাও জানতে পারেন, রাজনীতিবিদরাও জানতে পারবেন যে কি ধরনের চ্যালেঞ্জ হচ্ছে, এবং তাদের কাছে যদি সহযোগিতা কামনা করা হয়, তাহলে আমি মনে করি তখন আস্থার পরিবেশ আরেকটু ভালো হবে। তখন কিন্তু মানুষ বুঝবেন যে চ্যালেঞ্জ আছে এবং সবার সহযোগিতা নিয়ে আসলে এই সংস্কার কাজগুলো করতে হবে। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে ছিলাম। নির্বাচন কি অর্থনীতির চাকা সচলের জ্বালানি কিনা, এই বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে আলোচনা করছিলেন। আমরা অন্যান্য সংবাদে ফিরে যাব। যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা বিষয়ক সচিব এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া আলোচনায় উঠে আসে পারস্পরিক দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অন্তর্ভুক্ত বিষয়, যার মধ্যে ছিল বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত কৌশল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ, বিশেষ করে বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সমর্থনের কথাও আলোচনায় উঠে আসে। এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা। আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি, সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং তার আগে কি ধরনের রিফর্ম করবে, সেই বিষয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট, যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন, এই তিনটা তো আমাদের ম্যান্ডেট। এই তিনটা ম্যান্ডেটে উনি কি কি কাজগুলো করছেন। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতি, ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দেশে শিশু শ্রমে যুক্ত প্রায় ৩৯ লাখ শিশু, যাদের প্রায় ১২ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজ করছে। পারিবারিক চাপ, অর্থনৈতিক সংকট, সচেতনতার অভাব সহ নানা কারণে বাড়ছে শিশু শ্রম। ফলে ব্যাহত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ, বাড়ছে অপরাধ প্রবণতা, যা দেশের জন্য ভয়ঙ্কর বার্তা, বলছেন নারী ও শিশু অধিকার কর্মীরা। শিশু শ্রম প্রতিরোধ দিবসে সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম খান। ৪০ লাখ হলো শিশু শ্রমিকের সাথে যুক্ত আছে, ১২ লাখ আছে যারা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে যুক্ত আছে। কোয়ালিটি এডুকেশন আমাদের অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা পরিবারে যারা আছি তারা মনে করি কি যে ওরা তো কাজ করবে, ইনকাম করে এনে আমাকে সহযোগিতা করবে। শিশু শ্রমে ব্যাহত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, ফলে ভবিষ্যৎ প্রজন্মের একাংশ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে, যা দেশের জন্য ভয়ঙ্কর, বলছেন নারী ও শিশু অধিকার কর্মী। বাংলাদেশের টোটাল জনসংখ্যার ৪৫% হচ্ছে শিশু। তাদেরকে বাদ দিয়ে কিন্তু জাতি কখনোই উন্নয়নের শিখরে যাবে, এটা কখনোই আমরা আশা করতে পারি না। এই যে লেখাপড়ার প্রতি অনাগ্রহ তৈরি হওয়া, ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি হওয়া, বিভিন্ন কাজে শিশুদেরকে ইনভলভ করা এবং তাদেরকে অনৈতিক পথে পরিচালিত করা, এই সামগ্রিক চিত্রের কারণে আমাদের দেশের শিশুরা কিন্তু, একটা শ্রেণীর শিশু কিন্তু হারিয়ে যাচ্ছে। সরকারি নানা উদ্যোগ আর পরিকল্পনা থাকা সত্ত্বেও প্রতিদিন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হচ্ছে শিশু কিশোর। বিশেষজ্ঞদের মতে শিশু শ্রম মুক্ত বাংলাদেশে গড়তে নিশ্চিত করতে হবে শিশুদের মৌলিক অধিকার, পাশাপাশি কাগজে আইন, সভা, সেমিনার কিংবা লক্ষ্যমাত্রা নির্ধারণে নিতে হবে কার্যকরী উদ্যোগ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ কাজের বিষয়ে জেনে নিব সহকর্মী নাজমুল হুদার কাছ থেকে। নাজমুল, শিল্পনগরীতে আজ কি চিত্র দেখছেন? মোরসালিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং ট্যানারিতে কিন্তু কাঁচা চামড়া এবং লবণযুক্ত যে চামড়া, এখন পর্যন্ত এই ট্যানারি প্রায় ১০.৫ লাখের বেশি চামড়া কিন্তু এই ট্যানারিতে ঢুকেছে, এবং ঈদের ৬ দিন পর এখন কিন্তু আমরা যদি দেখি যে চামড়া মানে এই কাঁচা চামড়া যে লবণযুক্ত সেই চামড়াগুলি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ট্যানারিতে কিন্তু স্তূপ করা রয়েছে এবং কাঁচা চামড়া কিন্তু সেখানে রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে লেজ, মাথার যে অংশ, সেই অংশ বাদ দিয়ে আর সব চামড়াই কিন্তু আপনার কাঁচা লবণ দিয়ে সেই চামড়াগুলি স্তূপ করা হয়েছে। এবং আমরা যদি কাকা আপনার সাথে একটু কথা বলতে চাই, এখানকার যে এবারের যে চামড়াগুলি এসেছে, এই চামড়ার মান কেমন, কি মনে হচ্ছে আপনার কাছে? মান ভালো মান, খুব উন্নত ধরনের চামড়া, ভালো চামড়া আসছে ঈদের দিন, কোনো খারাপ মাল আমাদের কোম্পানি কেনে নেয়। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং এখানকার যে কর্মরত যে কর্মচারী তারা আসলে বলছিলেন যে তারা কাজ করছে, এবং যেহেতু বলছে সারা মাস পরে কিন্তু এবার এই চামড়া ঢাকার বাইরে থেকে এই চামড়া তারা সংগ্রহ করবে, এবং যেহেতু এই চামড়া বিভিন্ন জেলার যে চামড়াগুলি, আর হয়তো শনিবার থেকে এই চামড়াগুলি পুরাপুরি ট্যানারিতে আসবে বলে জানিয়েছে এখানকার কর্মরত যারা কর্মচারী। এবং বিসিক ট্যানারির যে অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক, তার সাথে আমি কথা বলেছি, মিজানুর রহমান, তিনি আমাদেরকে বলেছেন যে ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রায় ১০ লাখের বেশি চামড়া এসেছে, এবং ঢাকার আশেপাশে যেসব চামড়া লবণ দিয়ে রাখা হয়েছে সেসব চামড়া কিন্তু যে ২-১ দিনের মধ্যে এই চামড়াগুলি ট্যানারিতে ঢুকবে। এবং যেহেতু বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের বিটি এর যে চেয়ারম্যান রয়েছে, এবং তার সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এবার কিন্তু আসলে যে চামড়া পরিমাণে নষ্ট হয়েছে কম, এবং চামড়ার দাম তারা যেভাবে আসলে তারা প্রথমত বেশি দাম দিয়ে আসলে চামড়া কিনেছে, এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই সরকারের বেঁধে দেওয়া দামের মধ্যে আসলে তারা চামড়া না কিনলেও কিন্তু তারা এখন যে চামড়া কিনেছে লবণযুক্ত চামড়া, সেই চামড়াগুলো তারা নির্দিষ্ট যে সরকারের বেঁধে দেওয়া দাম, সেই দামে তারা আসলে চামড়া সংগ্রহ করবে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলে আরও একটি বিরতির, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর।
উচ্চ গুণাগুণ সম্পন্ন জাত, উৎপাদন পদ্ধতি ও মান সম্পন্ন বীজ উৎপাদনের মাধ্যমে মশলার আমদানি নির্ভরতা কমাতে কাজ করছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র। গত ৩০ বছরে উৎপাদন বেড়েছে ১০ গুণ। এতে আমদানি ব্যয় কমেছে বলছেন গবেষকরা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। মশলা আমদানিতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ব্যয় হলেও ধীরে ধীরে তা অর্ধেকের নিচে নেমে এসেছে। এর নেপথ্যে রয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়া। ৩টি আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্রে ২৭টি মশলা জাতীয় ফসলের উপর এ পর্যন্ত ৫৮টি জাত উদ্ভাবন করেছেন গবেষকরা, যা কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। প্রথমবারের মতো মূল্যবান ফসল ভ্যানিলা ও বস্তায় আদা চাষে সফলতা এসেছে। পাশাপাশি জাফরান, কালো এলাচ, গোলমরিচ সহ অন্যান্য মশলার বাণিজ্যিক উৎপাদন নিয়েও গবেষণা চলছে। গবেষণাধীন রয়েছে একাঙ্গি, ফিরিঙ্গি, পোলাও পাতা, লেমন গ্রাস, কারি পাতা, পানবিলাস সহ বিভিন্ন মশলার জাত। মশলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরাও। মশলাযুক্ত যত প্রায় ফসল আছে বা মরিচ, আমরা প্রায় সার্বিক সহযোগিতা পাচ্ছি বা ওনারা দেওয়াতে আমরা মাঠ পর্যায়ে নিয়ে এসে জমিতে লাগাচ্ছি। জিরা চাষে সাকসেস এবং গত বছর অনেক ভালো হয়েছে আমার, সেই বীজগুলো আমি আরো কৃষকদের মাঝে ছড়াই দিছি গোটা বাংলাদেশে। শুধু তাই নয়, এই গবেষণাগারে ১৫৬টি উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। মশলা উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয়ও কমেছে বলে জানান গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য যে প্রযুক্তিগত ব্যবস্থা সেগুলো আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের যে আমদানি করে যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অপচয় হয়, সেটা আসলে আমাদের এই উৎপাদনের আমাদের এই জাতগুলো চাষ করার ফলে এই আমাদের আমদানি ব্যয়টা কমে যাচ্ছে আর কি। দেশে বছরে মশলার চাহিদা ৬০ লাখ টন। বর্তমানে প্রায় ৫ লাখ হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে ৫১ লাখ টনের বেশি মশলা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বাণিজ্য বাধা কমিয়ে আনার লক্ষ্যে নীতিগতভাবে এক চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে অনুষ্ঠিত ২ দিনের আলোচনার শেষে এই সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। একে ইতিবাচক সংকেত বলছেন বেইজিংয়ের বাসিন্দারা, আর বিশ্লেষকরা বলছেন চুক্তি হলেও দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা কমবে না। বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটির মধ্যে বাণিজ্য সহ নানা ইস্যুতেই উত্তেজনা বহু পুরনো। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সেই তিক্ততা আরও চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপে বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে চুক্তিতে পৌঁছাতে লন্ডনে বৈঠকে বসে ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিনিধিরা। 2 দিনের বৈঠক শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাণিজ্য বাধা কমিয়ে আনার লক্ষ্যে নীতিগতভাবে এক চুক্তির অবকাঠামোয় সম্মত হওয়ার ঘোষণা দেয় দুই পক্ষই। চুক্তির বিস্তারিত প্রকাশ করা না হলেও গণমাধ্যমের বরাতে জানা যায়, বৈঠকে আলোচনার শীর্ষে ছিল আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থ যা রপ্তানি করে চীন। গণমাধ্যমকে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, লন্ডনের সমঝোতার আওতায় চীনের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হবে এবং কিছু মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হবে। অন্যদিকে চীনের উপ বাণিজ্য মন্ত্রী লি সেংগাংও জানান, দুই পক্ষ একটি সমঝোতার কাঠামোয় পৌঁছেছে, যা এখন উভয় দেশের শীর্ষ নেতৃত্বের কাছে উপস্থাপন করা হবে। প্রেসিডেন্ট অনুমোদন দিলেই তা বাস্তবায়নের চেষ্টা চালানো হবে। এদিকে চীনের চুক্তির কাঠামোয় সম্মত হওয়াকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন বেইজিংয়ের বাসিন্দারা। আমি নিজে ফোর্ড চালাতাম। বাণিজ্য যুদ্ধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। এই কাঠামো চুক্তি অন্তত একটি ইতিবাচক সংকেত। যদিও বিশ্লেষকরা বলছেন চুক্তির অবকাঠামোয় এখনো সংকট কাটেনি। চুক্তি হলেও দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা খুবই। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।